আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ এক্সক্লুসিভ খবর থাকছে আপনাদের জন্য। বিস্তারিত জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। গরিব মধ্যবিত্তের মাথায় হাত, 750 টাকা বৃদ্ধি এক ধাক্কায়। রান্নার গ্যাসের সংযোগে অন্যান্য খরচও বিপুল পরিমাণে বাড়িয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ইতিমধ্যে 1000 টাকা পেরিয়ে গিয়েছে, কোথাও কোথাও দাম 1100 টাকা ছাড়িয়ে গিয়েছে। বেশ কয়েক দফায় অনেকটাই বেড়েছে দাম। এবার রান্নার গ্যাসের নতুন সংযোগ নেওয়ার খরচও এক লাফে অনেকটাই বাড়ানো হলো। এতদিন নতুন সংযোগ নিতে লাগতো 1450 টাকা। বৃহস্পতিবার থেকে সেই খরচ বেড়ে হলো 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা। এক লাফে বাড়ল নতুন রান্নার গ্যাস সংযোগের খরচ 750 টাকা। এতদিন আমরা বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে খরচ দিতে হতো 1450 টাকা, সেটা এবার বেড়ে হলো 2200 টাকা। এছাড়াও এতদিন জোড়া গ্যাস সিলিন্ডারের সংযোগ নিতে সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচ হতো 2900 টাকা, সেটা বেড়ে হলো 4400 টাকা। শুধু সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচই নয়, নতুন সংযোগে আরও বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। একটি রেগুলেটরের দাম ছিল এতদিন 150 টাকা, সেটাই বেড়ে হলো এবার 250 টাকা, অর্থাৎ 100 টাকা এখানেও দাম বাড়ানো হয়েছে। এছাড়াও নতুন সংযোগের সঙ্গে একটি গ্যাসের পাইপ নিতে লাগবে 150 টাকা এবং পাসবুকের জন্য দিতে হবে 25 টাকা। 14.2 কেজি সিলিন্ডারে গ্যাস সংযোগের পাশাপাশি খরচ বেড়েছে 5 কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও। এতদিন দিতে হতো 800 টাকা, সেটা বেড়ে হলো এবার 1150 টাকা। অপরদিকে কেন্দ্রের মোদী সরকারের সেনাবাহিনীতে চুক্তির ভিত্তিতে অস্থায়ী সেনা নিয়োগের নতুন প্রকল্প অগ্নিপথ। এই প্রকল্পের বিরুদ্ধে এবার উত্তাল গোটা দেশ। ভাঙচুর, ট্রেনে আগুন বিহারে। বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। সেনা নিয়োগে অস্থায়ী ভিত্তিতে চুক্তির মাধ্যমে নিয়োগ করতে চলেছে কেন্দ্র। নতুন প্রকল্প তারা নিয়ে এসেছে, নাম দেওয়া হয়েছে অগ্নিপথ। আর এই নিয়ে ক্ষোভের আগুন ছড়ালো এবার বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের একাংশে। সড়ক রেল লাইন অবরোধ হলো বিহারে, ভাঙচুর হলো ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে, আগুন লাগানো হলো একটি কামরায়। বিক্ষোভকারীদের হাতে রয়েছে ব্যানার ইন্ডিয়ান আর্মি লাভার্স, গলায় স্লোগান কেন্দ্রের এই নতুন প্রকল্প মানব না, মানছি না। বিহারের আড়া স্টেশনে বিক্ষোভকারীরা রেলের আসবাবও তুলে এনে লাইনে ফেলতে থাকে। তাদের থামাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আগুন যাতে না লাগে তাই অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করেন রেলকর্মীরা। জেহানাবাদেও একইভাবে রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকে তরুণরা। তাদের তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা। পুলিশও পাল্টা পাথর ছোড়ে, বন্দুক তুলে ভয় দেখায়। নওয়াদায় রাস্তায় টায়ার জ্বালানো হয়। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারী তরুণরা। ছাপড়ায় বাস ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা বলে জানা যায়। অগ্নিপথ নামে নতুন প্রকল্পে প্রস্তাব দেওয়া হয়েছে 4 বছরের জন্য জওয়ানদের অস্থায়ী ভিত্তিতে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। 17 বছর 5 মাস থেকে 21 বছর বয়সী তরুণরা শুধুমাত্র এখানে নিযুক্ত হতে পারবেন। সে সময় 30 থেকে 40 হাজার টাকা তাদের বেতন দেওয়া হবে। 4 বছর পর 25% কাজে রেখে বাকিদের ছাঁটাই করা হবে। তারা পিএফ এবং গ্র্যাজুইটির সুবিধাও পাবেন না, এমনকি পেনশনের ব্যবস্থাও থাকছে না। এতেই চটেছেন দেশের তরুণদের বড় অংশ। যেসব রাজ্য থেকে সেনাবাহিনীতে যোগদানের হার বেশি, সেখানে বিক্ষোভের আগুন জ্বলে উঠছে। দেশের প্রাক্তন সেনাপ্রধানরাও এই প্রকল্পের বিরোধিতা করছেন। তাদের মতে অস্থায়ী পদে নিযুক্ত জওয়ানদের সীমান্ত রক্ষা বা নিরাপত্তা নিয়ে কোনো দায় থাকবে না, বিপন্ন হতে পারে দেশের নিরাপত্তা। এদিকে তরুণরা বিক্ষোভ দেখাচ্ছেন। যারা এতদিন ধরে সেনাবাহিনীতে নিযুক্তির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারাই কিন্তু বিশেষ করে রাস্তায় নেমেছে, আগুন জ্বালাচ্ছে। তারাই কিন্তু বিরোধিতা করছে কেন্দ্রের এই নতুন প্রকল্প অগ্নিপথ প্রকল্পের। তারা বলছে কেন্দ্র বিরাট বড় অগ্নিপথ নাম খুঁজে এনে বিশেষভাবে বিভিন্ন পত্রপত্রিকায়, নিউজ চ্যানেলে প্রচার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এই সেনাবাহিনীতে অস্থায়ী চুক্তির মাধ্যমে সেনা নিয়োগ তারা মানছে না, মানবে না এবং কেন্দ্রের এই নতুন প্রকল্প ফিরিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে, আরও বৃহত্তর করবে বলেই তাদের তরুণদের মতামত। আপনারও কি আধার কার্ডে ভুল রয়েছে, সংশোধন করতে চান? আপনিও কি আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, কিংবা আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান? যে কোনো আধার কার্ডের কাজ এবার করতে পারবেন বাড়িতে বসেই। বিরাট বড় সুযোগ আপনার হাতে। বিস্তারিত জানাবো। আধার কার্ডের সংশোধন করতে আর ছোটাছুটি করতে হবে না আপনাকে। তাড়াতাড়ি সব কাজ যাতে আপনি বাড়িতে বসেই করতে পারেন, সেই ব্যবস্থা নিচ্ছে এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
সংস্থা জানিয়েছে ডাক বিভাগের কর্মীদের সাহায্যে নাগরিকদের এই পরিষেবা তারা দেবে। এর জন্য ডাকঘরেও আপনাকে যেতে হবে না, ডাক কর্মীরা আপনার বাড়িতে এসে পৌঁছবে। ডাক কর্মীরা চিঠি দিতে আসার মতো আধারের সংশোধনের কাজ করতে আপনার বাড়িতে এবার আসবে। আধারের ছবি আপডেট করা থেকে মোবাইল নম্বর লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক কিংবা ঠিকানা পরিবর্তন, যে কোনো কাজের জন্য আপনার বাড়িতে পৌঁছে যাবে এবার ডাক কর্মীরা। ঠিকানা বদল হলে সেটাও আধারে নথিভুক্ত আপনি করতে পারবেন এদের কাছ থেকে। এখন এই সমস্ত কাজ করতে বর্তমানে আপনাকে এই সমস্ত কাজ করতে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, দীর্ঘ লাইন দিতে হয়, আধার সেবা কেন্দ্রে যেতে হয়, কোনো ডাকঘরেও এই সুবিধা বর্তমানে পাওয়া যায়। কিন্তু এবার যে পদক্ষেপ করা হয়েছে তাতে ডাক বিভাগের কর্মীরাই আপনার বাড়িতে এসে সেই কাজ করে দেবেন। এর জন্য প্রাথমিকভাবে 48,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই কর্মীরা শুধু শহরে নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়িতেও পরিষেবা দিয়ে আসবে আধার কার্ডের। দ্বিতীয় পর্যায়ে ডাক বিভাগের আরও 1.5 লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মীদের প্রয়োজনীয় ল্যাপটপও দেওয়া হবে, যাতে নাগরিকদের বাড়িতে গিয়ে খুব সহজেই তারা প্রয়োজনীয় কাজটি করে দিতে পারেন। অপরদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে 10 থেকে 15% বাড়াতে হচ্ছে বিমান ভাড়া, দাবি স্পাইস জেট কর্তার। যে হারে উড়ানের জ্বালানির বা এটিএফের দাম বাড়ছে, অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম দিন দিন নেমে যাচ্ছে, তার ফলে এবার বিমানের টিকিটের দাম বাড়াতে হচ্ছে, জানিয়ে দিলেন বিমান সংস্থা স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং। তার মধ্যে বর্তমান পরিস্থিতিতে উড়ানের ভাড়া বাড়তে চলেছে কমপক্ষে 10 থেকে 15%। কোভিডের কারণে 2 মাসের লকডাউনের পর 2020 সালের 25 মে দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার নিয়ম চালু করে কেন্দ্র। বর্তমানে 40 মিনিট বা তার কম সময়ের দূরত্বের ক্ষেত্রে পরিষেবা অনুযায়ী বিমান যাত্রায় সবচেয়ে কম ভাড়া 2,900 টাকা, সবচেয়ে বেশি ভাড়া 8,800 টাকা। এই ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছিল কোভিড পরিস্থিতিতে বিমান সংস্থার ক্ষতি যাতে না হয় সে কথা ভেবে। অন্যদিকে ঊর্ধ্ব মূল্য বেঁধে দেওয়া হয় যাত্রীর অতিরিক্ত খরচ বাঁচাতে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গত 25 ফেব্রুয়ারি থেকে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, ফলে বিমানের ভাড়া বাড়ানো ছাড়া এখন আর কোনো উপায় নেই বলে মনে করছে বিমান সংস্থাগুলো। বৃহস্পতিবার অজয় সিং জানিয়েছেন 2021 সালের জুন মাসের পরে উড়ানের জ্বালানির বা এটিএফের দাম বেড়েছে 120%। অজয়ের বক্তব্য, এভাবে জ্বালানির দাম বাড়ায় বিমান সংস্থাগুলো খরচ সামলাতে পারছে না। চোখ রাখছি আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটির দিকে। বারবার তলবেও আসেননি সিবিআই দপ্তরে, কল্যাণময়কে এবার বাড়ি থেকে পর্ষদ দপ্তরে তুলে নিয়ে এলো সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নজরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যে শিক্ষক নিয়োগে প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক স্কুল, বিভিন্ন জায়গায় কিন্তু নবম দশম শিক্ষক নিয়োগে কিন্তু চরম দুর্নীতি হয়েছে রাজ্য জুড়ে। সেই নিয়োগেই এবার সিবিআই তদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিং এর বাড়ি এবং মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে হানা দেয় সিবিআই। বিকেলে তদন্তকারীরা পৌঁছলেন লেকটাউনের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে পর্ষদ সভাপতিকে সঙ্গে নিয়ে ফের মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে এসেছে সিবিআই। সূত্রের খবর, পর্ষদ দপ্তরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। বেশ কিছু অসঙ্গতির বিষয়ে প্রশ্ন করা হবে তাকে। সিবিআই সূত্রে খবর, এদিন একাধিকবার ফোন করে পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়, কিন্তু তদন্তকারীদের ডাকে তিনি সাড়া দেননি। এরপরের দিন বিকেল 4টে নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর ডিরোজিও ভবন থেকে বেরিয়ে কল্যাণময়ের বাড়িতে যান সিবিআই এর 5 অফিসার। সেখানে প্রায় 30 মিনিট পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলার পর তাকে নিয়ে ফেরেন মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। কিভাবে দুর্নীতি হয়েছিল, কাদের নির্দেশে অযোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল, পর্ষদ সভাপতির কাছ থেকে তা জানতে চাইছেন গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারপতি বাগ কমিটির রিপোর্ট অনুসারে শিক্ষক পদে অযোগ্যদের নিয়োগের পেছনে যে অসাধু চক্র কাজ করছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন কল্যাণময়। শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে অযোগ্য প্রার্থীদের জন্য নিয়োগপত্র তৈরি করতেন তিনি, তারপর সেটা শান্তিপ্রসাদের হাতে তুলে দিতেন। সেখান থেকে নিয়োগপত্র পৌঁছত জেলায় জেলায় বলে জানা যাচ্ছে। বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া, বিস্তারিত একেবারে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদেরকে আমরা জানাবো। চোখ রাখবো আমরা শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং,
জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে এই 3টি জেলায় 7 থেকে 20 সেন্টিমিটারের মতো। এছাড়াও আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। 20 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায়। অতি প্রবল ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় আজকে, এমনটাই কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। শুধুমাত্র তাই নয়, পরবর্তী 24 ঘন্টা 18ই জুন শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবারের জন্য আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও শনিবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বিভিন্ন জায়গায়। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বৃষ্টিপাতের পরিমাণ হালকা মাঝারি থাকবে দক্ষিণবঙ্গের জেলার বিভিন্ন জায়গায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপনাদেরকে জানিয়ে রাখি, ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ফুটছে বহু নদী, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, বহু এলাকা জলের নিচে, নদী ফুলে ফেপে উঠেছে উত্তরবঙ্গে। তবে তাতে রেহাই নেই, আগামী 4-5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কোচবিহার, আলিপুরদুয়ার ইতিমধ্যে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। জয়গা এলাকায় তোরসা নদীতে ভেসে গিয়েছেন একজন ব্যক্তি বলে জানা যাচ্ছে। পরে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। নাম হাফিজুর আলী, বয়স 47। ওদিকে হাসিমারা নদীতে তলিয়ে গিয়েছে 4টি বাড়ি বলে জানা যাচ্ছে। সেচ দপ্তরের তরফে দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত ইতিমধ্যে জারি করা হয়েছে। জল ঢাকার জলস্তর বেড়েছে, তার আশেপাশে হলুদ সতর্ক সংকেতে জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। জল বাড়ছে উত্তরবঙ্গের রায়ডাকা ডায়নাস সংকোচ নদীতে। মঙ্গলবার রাতে সিকিমের রংপো এলাকায় বিরাট বড় ধস নেমেছে বলে জানা যাচ্ছে। পর্যটকদের সাবধান করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অনেক পর্যটক ইতিমধ্যে নিচে নামতে শুরু করেছে পাহাড় থেকে।